স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে। শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়ার পর লোকজন এসে হামলাকারীদের কয়েকজনকে মারধর করে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশে চলমান ভাঙচুর পরিস্থিতির জন্য ভারতও দায়ী। তাদেরকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে, তবে এ বিষয়ে চুপ ভারত। তাই সেখানে বসে সুযোগ নিচ্ছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার। গতকাল রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আজাদ মজুমদার আরও বলেন, গণহত্যার অভিযোগে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি শেখ হাসিনা ভারত থেকে সহিংসতার উস্কানি দিচ্ছেন। পরোয়ানা জারির পর বাংলাদেশে তাকে ফেরানোর জন্য ভারতকে একটি চিঠি দিয়েছে, কিন্তু এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। উনি আড্ডা দিবেন। বাংলাদেশে এই পরিস্থিতিটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার জন্য পার্সিয়ালি ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে 2 জন। নিহতরা হলেন কাকুলি আক্তার, তার ছেলে আরিয়ান ও অটোরিকশা চালক আনিসুর রহমান। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, শুক্রবার সন্ধ্যায় সিদ্দিরগঞ্জ থেকে উল্টো পথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 3 জন মারা যায়। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। জমি অধিগ্রহণের 10 বছরেও হয়নি শরীয়তপুর আদালত ভবন নির্মাণ। এজলাস সংকটে ব্যাহত হচ্ছে বিচার কার্যক্রম, ফলে বাড়ছে মামলা জট, ভোগান্তিতে পড়ছেন বিচার প্রার্থীরা। নথিপত্র আর আলমারি দিয়ে তৈরি দেয়াল, এর পাশে এজলাসে চলে বিচারিক কার্যক্রম। কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে ও মেঝেতে। এমন চিত্র শরীয়তপুরের সিনিয়র সহকারী জজ আদালত নড়িয়ার। একটি কক্ষে চলছে এজলাস, সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রার সহ সবার কার্যক্রম। আইনজীবী আর বিচার প্রার্থীদের গাদাগাদি ও হট্টগোলের মধ্যেই চলে বিচার। জেলা ও দায়রা জজ আদালতের বাইরে 3টি শেড ভবন ও ডিসি অফিসের 2টি কক্ষে চলছে নারী শিশু আদালত সহ অন্যান্য বিচারিক কাজ। ছোট একটি কক্ষে কাজ করেন নাজির শাখার 18 জন। নেজারাত বিভাগ, এখানে আমাদের 18 জন কর্মকর্তা আছে, 100 স্কোয়ার ফিট রুম। এখানে আমাদের খুব কষ্ট হচ্ছে বসার জন্য। কেউ বাইরে যায় দাঁড়ায়, কেউ কাজ করে, আবার তার কাজ শেষ হলে বাইরে যায় দাঁড়াতে হয়। যারা বিচারক প্রার্থী তারা আসলে তারা দেখা যায় এই একই রুমের ভিতরে জটলা করে, কারণ দাঁড়ানোর কোনো জায়গা নাই। এই রুমের ভিতরেই তারা দাঁড়াইয়া দেখা যায় যে অনেক বিচার কার্যের অনেক বিঘ্ন সৃষ্টি হয় এবং আমাদের সেরেস্তায় বসার মতো স্টাফের জায়গা নাই। জমি অ্যাকোয়ার হইলেও টাকা বরাদ্দ না হওয়ার ফলে আমাদের চিফ জুডিশিয়াল ভবন এখনও শুরু হয় নাই, যার ফলে আমাদের বিচারকরা বিচার কাজে ভালো পরিবেশ না পেয়ে বিচার আসলে মূলত বিলম্বিত হচ্ছে। পুরাতন জজ আদালত ভবনের দৈনদশা, বিচারকদের ভাগাভাগি করতে হচ্ছে এজলাস, এতে বিলম্ব হচ্ছে বিচারিক কার্যক্রম। নারী শিশু একজন সিনিয়র কোর্ট ওই 3 শেডে গিয়ে বসে, আমাদের আরও 6 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহকারী জজ ওই 3 শেডে কাজ করতেছেন এবং তারা ম্যাক্সিমামে এজলাস শেয়ার করেন, যার কারণে বিচারে বিঘ্ন ঘটে। আর
আমাদের জসিম মেজিস্ট্রেসি মিল্লা প্রায় 160 জন কর্মচারী, ম্যাক্সিমামে রুমে বসতে সমস্যা, এক গাদাগাদি করে বসতে হয়, কাজের সমস্যা হয়, নথি রাখতে সমস্যা, যার কারণে নথি খুঁজে পেতে সমস্যা হয় এবং বিচার কাজে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও নতুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। কিন্তু কেন? সিজিএম কোর্ট নির্মাণ কাজের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, আমরা সয়েল টেস্ট করছি, ডিজিটাল সার্ভে করছি, এখন প্রকল্প অনুমোদন হইলে আমরা এই কাজটা শুরু করতে পারি এবং এই কাজ শেষ হলেই সিজিএম এর বা সকল স্টাফ ওই বিল্ডিংয়ে শিফট হলে অফিসের যে এখন স্পেসের সমস্যা হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট, কমবে বিচার প্রার্থীদের ভোগান্তি, বলছেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তাকক্ষ। খাবারে মুখরোচক স্বাদ আনতে মাছ ও সবজিতে কুমড়ো বড়ির প্রচলন দীর্ঘদিনের। খেতে সুস্বাদু হওয়ায় উত্তরাঞ্চলের মানুষের জনপ্রিয় খাবার এই বড়ি। কুমড়ো বড়ি যত্ন সহকারে তৈরি করেন নওগাঁর গ্রামীণ নারীরা। কুমড়ো বড়ির মূল উপকরণ মাসকলাইয়ের ডাল। জাতা কলে এই ডাল গুঁড়ো করে এর সাথে চাল কুমড়া, পাঁচফোড়ন, কালোজিরা ও মৌরি মিশিয়ে মিশ্রণ তৈরি করা হয়। এরপর ছোট ছোট আকৃতির বড়ি তৈরি করে রোদে শুকাতে ছড়িয়ে দেওয়া হয় বড় বড় চাটাইয়ে। চাল কুমড়ার মিশ্রণ থাকায় সম্ভবত এর নাম হয়েছে কুমড়ো বড়ি। মাসকলাই 1 কেজি মাসকলাইয়ের আপনার 600 গ্রাম বড়ি হয়। এতে দিতে হয় কুমড়, কালাই জিরা, মোহরি, জিরা, দারচিনি, ছোট এলাচ দিলেও ভালো হয়, আরো টেস্টফুলটা। বসাই আমরা ফেনায় বসানোর পর মনে করেন আমরা রোদে দিলে 2 রোদে উঠে 3 রোদে উঠে। শীত মৌসুমে মূলত এটি তৈরি ও বাজারজাত করা হয়, যা সারা বছর ধরে সংরক্ষণ করে স্বাদ নেয় ভোজন রসিকরা। কুমড়ো বড়ি সাধারণত বিভিন্ন মাছ ও সব ধরনের সবজি রান্নায় ব্যবহার করা হয়। এতে খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বেড়ে যায় কয়েক গুণ। শুধু তাই নয়, আলাদাভাবে ভর্তা করেও খাওয়া যায় এই বড়ি। নওগাঁ রানীনগরের খটেশ্বর গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাড়িতে বাড়িতে চলছে কুমড়ো বড়ি তৈরির ধুম। প্রকারভেদে প্রতি কেজি বড়ি 150 থেকে 400 টাকায় বিক্রি হয়। 3 রকম বড়ি আছে, একটা 150 টাকা কেজি, একটা 400 টাকা কেজি। যেরকম পছন্দ আমরা সেরকম তাদের জন্য বড়ি তৈরি করে স্টেশনে নেওয়া যায়, ট্রেনের তুলা নেওয়া যায়, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর এগুলো পাইকারি দিয়ে। জেলার চাহিদা মিটিয়ে নওগাঁর কুমড়ো বড়ি যাচ্ছে উত্তরাঞ্চল সহ সারা দেশে। দীপ্ত বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 9 জনের। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজটির চালক এবং সেখানে থাকা 9 জন ক্রু ও যাত্রী সবাই নিহত হয়েছেন। আলাস্কার পুলিশ জানায় বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির ছোট আকারের বিমান। এর আগে গত 29 জানুয়ারি ওয়াশিংটনে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। ওই ঘটনায় বিমানের চালক এবং 68 জন যাত্রী সবাই নিহত হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান 12 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদী। 2 দিনের সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ভারতের পররাষ্ট্র সচিব জানান প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের 3 সপ্তাহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, যা 2 দেশের সুসম্পর্কের প্রতিফলন। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা 3 জনকে আজ মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারগুলোয় বন্দী থাকা 183 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। হামাস জানায় এই তালিকায় রয়েছে এলি শারাবি, ওর লেভি এবং ওয়াহাদ বেন আমি নামের 3 ইসরায়েলি জিম্মি।
এটি হামাস ও ইসরায়েলের মধ্যে চতুর্থ বন্দি বিনিময়। এখন পর্যন্ত 13 ইসরায়েলি বন্দি এবং 5 থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। তাদের বিনিময়ে 583 ফিলিস্তিনি বন্দি ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেয়েছেন। গাজায় দীর্ঘ 15 মাস যুদ্ধ শেষে যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপের 6 সপ্তাহের যুদ্ধবিরতিতে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে শত শত ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে ভাসছে বরিশালবাসী। শুক্রবারে ফাইনাল ম্যাচ ঘিরে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, পাড়া, মহল্লা ও চায়ের দোকানগুলোতে বসানো হয় বড় পর্দা। হাজারো মানুষ একসঙ্গে খেলা উপভোগ করেন। ফরচুন বরিশালের জয়ের পরই নগরীর রাস্তায় নামে উচ্ছ্বাসে মাতোয়ারা সমর্থকরা। ভুভুজেলা, ঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে তারা মিছিল বের করেন। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ মোড়, বিনোদন কেন্দ্র, পাড়া মহল্লায় চলে রাতভর আনন্দ উৎসব ও পিকনিক। এদিকে রোববার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার কথা রয়েছে তামিম রিশাদের। খুশি, গতবারও কাপ পাইছি, এবারও কাপ পাইছি, কাপ দুইটা লঞ্চে চলে আসবো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। নকআউট পর্বের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছেন কোচ পেপ গার্দিওলা। চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি রদ্রি, তবুও অভিজ্ঞ এই মিডফিল্ডারকে স্কোয়াডে রেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোদের বিপক্ষে শেষ 16 প্লে অফ ম্যাচের জন্য ব্রাজিলের ডিফেন্ডার রেইসকে এই স্কোয়াডে রাখা হয়নি। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সিটির সাথে চুক্তিভুক্ত হওয়া নতুন 3 খেলোয়াড়, মিশরীয় স্ট্রাইকার ওমার মারমাউশ, স্প্যানিশ মিডফিল্ডার নিকো গঞ্জালেস ও উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দু খদির কুজানভকে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে রেখেছেন গার্দিওলা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।